আবারও বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা নিহত অমর রায়ের বাবা এবং মা। সোমবার সকাল 8:30 নাগাদ সাংবাদিক বৈঠক করল মৃত তৃণমূল নেতার মা ও বাবা। প্রসঙ্গত, গত 4 মাস আগে ডোডিয়ারহাট বাজারে গুলি করে খুন করা হয় তৃণমূলের প্রধানের ছেলে অমর রায়কে। আর এরপরেই বারংবার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছে তার বাবা এবং মা। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুদিনের জন্য কোচবিহার সফরে আসতে চলেছেন, সোমবার সেই ক্ষেত্রেই সোমবার সকালেই সাংবাদিক বৈঠক করলেন অমল রায়ের বাবা এবং মা। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি যেন তাদের সঙ্গে একবার দেখা করেন এবং তাদের দাবি কী রয়েছে তাদের ছেলের হত্যাকাণ্ডের সম্পর্কে সেটি শোনেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেন। অমর রায় নিজেও যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিল। এই ঘটনা নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ ও তার অনুগামীদের বিরুদ্ধে দিন 2-1 আগে মামলা করে মৃত তৃণমূল নেতার মা ও বাবা। তার পরিপ্রেক্ষিতে তার মা, বাবা ও তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানান রবীন্দ্রনাথ ঘোষ ও এর অনুগামীরা। অমর রায়ের বাবা এবং মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তা যেন প্রকাশ্যে আসে এবং পাশাপাশি তিনি পুন্ডিবাড়ি থানার ওসির বিরুদ্ধেও অভিযোগ তোলেন। কি জানাচ্ছেন যিনি সাংবাদিক বৈঠকে, শুনে নেওয়া যাক। না, উনি বলছে যদি আমি এখানে দোষী সাব্যস্ত হই তাহলে আমি হাইটে হাইটা জেলায় যাই ঢুকবো। এই যে কথাটা বলতেছে, উনি তো হলো 1 নম্বর। উনি হলো 1 নম্বর, কারণ উনি যেভাবে কার্যকলাপ করে, যেভাবে উনি চালাতে ছিল এতদিন, তাতে আমি ওনাকে 1 নম্বর দোষী। তার সঙ্গে সহযোগী হলো এরা খোকন মিয়া, আইজুলও দোষী পুরা, আমাদের পুরাটা শত্রু। তারপরে হচ্ছে অমর মারা যাওয়ার তারপরের দিন ওরা চলে গেল সব ফুর্তি করতে হলো রিসোর্টে। মানে রিসোর্ট মানে হচ্ছে সেটা হচ্ছে শিলাপাতা ফরেস্ট আপ্যায়নে। ওখানে গিয়ে ফুর্তি করতেছে ওরা যে অমরকে তো মেরেই ফেলছি, বাস এখন তো জায়গা পরিষ্কার হয়ে গেল। এটা আমাদের ধারণা। 2 নম্বর কথা হচ্ছে যে 2008 সালে থেকে তারও আগের থেকে বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়ে, আমরা যখন 2008-এ যখন পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম বাড়িতে 2 জন, তখন রবি ঘোষ তখন উন্নয়ন মন্ত্রী। উনি মাঝে মাঝে পুলিশ পাঠাতো বাড়িতে, বাড়িতে। মানে উনি চাচ্ছে যে মহিম আমার বাড়িতে আসুক, আমার রান্নাবান্না হোক, আমার পায়ে পড়ুক। ওনার বক্তব্য ছিল এইটা। কিন্তু আমি যাই নাই, ওনার কাছে কোনোদিন যাই নাই। সার্কিট হাউসে একদিন বৈঠক হয়েছিল, আমাকে বলছে জলিল মিয়া, জলিলদা বলছিল আমাকে যে তুমি ফোন করো, রবি ঘোষকে ফোন করে কথাটা বলো। আমি না, আমি তো রবি ঘোষকে ফোন করে কথা বলবো না। তো জোর করে উনি ফোনটা আমার হাতে দিল। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, উনি বললো, জলিলদাকে বললো যে না, তোমার ফোনে আমি ওর সাথে কথা বলবো না। এই যে অসহযোগিতা আগের থেকে, মানে ছেলেকে তো কোনোদিন সহ্যই করতে পারতো না। কুচবিহারে ছেলে ব্যাংকে গেছিল, ব্যাংকের কাজ করতে, ওইখানে ছেলেকে লোক লাগাই দিয়া 10-20-25 জন লোক লাগাই দিয়া ওকে ছেলেকে বাজা বাইন ধরে পুলিশকে ফোন করছে যে এই যে মার্ডার কেসের আসামিকে ধরছি। মিথ্যা একটা ষড়যন্ত্র করে ওর নামে কোনো মার্ডার কেসের আসামিই না, ওকে কেউ আসামিও করে নাই। এটা মিথ্যা কেস দিয়ে ওকে হয়রানি করার জন্য এগুলো রবি ঘোষ আগের থেকেই শুরু করছে। 3 মাস জেল খাটছে। তারপরে আমাকে আইসি সাহেব ডাক দিয়ে নিয়ে গেছিল যে আপনি রবিবাবুর কাছে দেখা করেন, রবিবাবুর কাছে দেখা করলে আপনার এগুলো সমস্ত মিটে যাবে। আমি কিন্তু আমার ছেলে যদি 3 মাসের জায়গা 6 মাস জেল খাটে, তবু আমি রবিবাবুর সঙ্গে দেখা করতে যাব না। ও কত কিছু করতে পারে, করুক। তখন রবি ঘোষের ক্ষমতা, তখন রবি ঘোষ ছাড়া কেউ এখানে কথা বলে কেউ নাই। যেমন আমি বলি, এখানে তো নিশ্চিত পাবলিক থেকে শুরু করে মিহির গোস্বামী থেকে শুরু করে যত নেতা আছে কুচবিহারের, সবাই না রবি ঘোষের লোক ছিল। এক করে সবাইকে ছাড়াই করছে রবি ঘোষ। আজকে বড় বড় কথা বলছে রবি ঘোষ। আজকে খোকন মিয়া একটা রাজমিস্ত্রি লোক,
ছিল। আর রবি ঘোষের দৌলতে আজকে ওরা বড় বড় লেকচার মারা শুরু করছে। খোকন মিয়া, ও এরা হচ্ছে খোকন মিয়া, তারপরে হচ্ছে আমার পরিমল বাবু, তারপরে হচ্ছে এগুলো সব হলো রবি ঘোষের চেলা। আইজুল, এরা রবি ঘোষের চেলা। মানে ও যা বলে দেবে তাই ওরা কাজ করে। ওরা ওদেরকে বলে দিয়েছে যে তোমরা অমরকে মারার জন্য লোক ঠিক করো, পয়সা লাগে আমি দেবো। কি বলবো, আমার ছেলে তো আজকে 4 মাস পার হতে চললো, মারা গেল। খুনিদেরকে ধরলো, আবার ছেড়ে দিল। আবার আমরা এটা জানতে পারলাম পুলিশ সূত্রে যে আসামি 5 জনকে ধরছিল তাদের হাতে বন্দুকও পেয়েছিল, গুলিও পেয়েছিল, এবং যে বাইকে চড়ে আসছিল সে বাইকও পেয়েছিল। তারপরে আসামি ধরলো, তারপরে আসামিকে জামিনও হয়ে গেল, কিন্তু আজ অবধি সুবিচার আমি পেলাম না। বারবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, প্রশাসনের উপর ভরসা রাখছি, আমাকে শুধু ভাওতা দিয়েই যাচ্ছে, ভাওতা দিয়েই যাচ্ছে। ঠিক আছে, থাকেন পাশে, আসবো, দেখবো, দেখছি, কিন্তু আজ পর্যন্ত আমি সুবিচার পেলাম না। তা আজকে যারা বড় বড় লেকচার মারতেছে, বড় বড় ভাষণ দিচ্ছে মিডিয়াতে, তাদেরও তো কর্তব্য ছিল যে আজকে একটা গ্রামের ছেলে, সে তৃণমূলের ছত্রছায়ায় ছিল, তৃণমূলের বড় পদে ছিল, যুব সভাপতি। আমরাও তো সবাই তৃণমূল দল করি, আমিও তো তৃণমূলের প্রধান মমতা ব্যানার্জি তৃণমূল দলের সৈনিক, ওনার দলের সমর্থনে আমরা তো সবাই একে ছত্রছায়ায় আসি। তাহলে এখানে আমার ভেদাভেদটা কিসের? আজকে এই সভাপতি হলে মানব না, ও সভাপতি মানব না, এগুলা কোন ধরনের মন্তব্য? ওরা যে মানুষকে দোষারোপ করে, নিজের বিবেককে আগে চিন্তা করে প্রশ্ন করে উত্তর নিক যে তিনি সঠিক কাজ করতেছে না বেঠিক কাজ করতেছে। নিজের প্রশ্নটা নিজেই করুক, করে নিজেই উত্তরটা বার করুক, তারপরে মানুষকে দোষারোপ করুক। আমি আমার ছেলের মানে মারা গেছে, আমি আমার ছেলের বিচার আমি 100 বার চাইতেই পারি, সেখানে মানুষকে আমি দুষবো কেন, মানুষের পরামর্শ নেব কেন? আজকে আমি যে জায়গায় আসি, সন্তানেরা মা, তার একটা পরিবার আছে, তার একটা বউ আছে, বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকালে আমার মুখে জল আসে, চোখে জল আসে। তারপরে এরা বড় বড় ভাষণ মারে, পার্টি, একটা মৃত্যু নিয়ে, একটা ছেলের জীবন নিয়ে এরা পার্টিবাজি করছে। এই সমস্ত অন্যায় অত্যাচার আমি মানবো না। আমার জীবনের শেষ মৃত্যুর পর্যন্ত আমি লড়াই করে যাব। আমি দরকারে আমি আমি দরকারে আমি হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, যা আছে আইনে আমি দেখে নেব, কি মানহানি কেস করে করতে থাকুক, সেটার দিকে আমার কোনো লক্ষ্য নাই। আমি শুধু বিচারের দাবি চাই। আর মমতা ব্যানার্জি যে আসবে, আমি মিডিয়ার কাছে করজোড়ে প্রার্থনা করছি, আমাকে যেন একবার দেখা করে সুযোগটা করে দেয়। আমি তার কাছে দ্বারস্থ হবো, তার কাছে আমি আমার আত্মার শান্তি কামনা আমি করব। এইটুকু আমার নিবেদন এই মিডিয়ার কাছে, এইটুকুই আমি বলছি। আর যারা আজকে পার্টিবাজি করছে, তারা কি একবারও বলছে যে কেন এই ছেলেটা মারা গেল? পুলিশকে কি একবার বলছে যে আপনারা সঠিক তদন্ত করেন, কে এরকম অন্যায় কাজ করলো তার উপযুক্ত সাজা হোক? এটা কি একবারও তারা বলছে? তারা শুধু পার্টিবাজি, রাজনীতির ক্ষমতা লড়াই দেখাচ্ছে, তারা কিভাবে লুটিপুটে খাবে এটারই চিন্তা করতেছে। গত পঞ্চায়েত নির্বাচনে আমি প্রার্থী হলাম, আমার প্রার্থীটা উনি ক্যান্সেল করে দিল, উনি করতে দিবে না। তারপরে উনি বললো যে আমি প্রার্থী হলে আমি পঞ্চায়েত দাঁড়াই, আমি যদি প্রধান হই অঞ্চলকে লুটে পুটে খাবো, আমার ছেলে যদি পদে আসে অঞ্চল বিক্রি করে ফেলবে। এই সমস্ত কথাবার্তা রবি ঘোষ বলছিল, রবিবাবু বলছিল। কিন্তু উনি ওনার মনে প্রশ্ন করুক, উত্তর উনি পেয়ে যাবে যে উনি ন্যায় কাজ করছে না অন্যায় কাজ করছে। উনি যখন ডাউরিতে ঢুকতে পারে নাই, বলে যাবে তারা। উনি যখন এমএলএ ভোটে যে হারানোর পরে ডাউগুড়িতে আসতে পারেনি, আমার ছেলে ওনাকে দাঁড় করে ডাউগুড়িতে আনছিল, তারপরে ইনি কি এগুলো কথা সব ভুলে গেছে? এখন আমার ছেলে এখন পরম শত্রু হয়ে গেছে, ছেলেকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়ে এখন উনি ডাউগুড়িতে আবার রাজনীতি শুরু করছে। নোংরা রাজনীতি কেন হবে? রাজনীতি আছে, স্বচ্ছ জায়গায় থাকবে, সবাই মিলেমিশে কাজ করবে, এটাই তো রাজনীতির নিয়ম। মমতা ব্যানার্জি কি বলছে যে তোমরা দল বিরোধী কাজ করো? উনি দল বিরোধী কাজ করতেছে, আর উনি মানুষকে দোষারোপ করতেছে যে মানুষ দল বিরোধী কাজ করছে। ওনার নিজের ক্যারিয়ারটাকে আগে ঠিক করুক, ওনার দলের ওনার মানসিকতাটাকে আগে পরিবর্তন করুক, তারপরে উনি মানুষকে দোষারোপ করুক। তখন কি বলতে কালকে দেশি একটা রাজবংশী